তখন রাষ্ট্র তার দেওয়া কাগজই আমার থেকে কেড়ে নিয়ে বলছে ওটা জালি কাগজ। আরে আমার ওই জালি কাগজের ভিত্তিতে যদি ভোটার লিস্ট তৈরি হয়, সেই ভোটার লিস্টের দ্বারা আমি যে ভোটটা দিয়েছি তাতে যে সরকারটা কেন্দ্রে গঠিত হয়েছে, তাহলে ওই সরকারটা তো জালি সরকার। তাহলে যে সরকারটা নিজে জালি সে তার আরো 5টা নাগরিককে আঙুল দেখিয়ে কি করে জিজ্ঞেস করতে পারে তুই জালি না সত্যি বল? যেমন নোটবন্দি ছিল, কালো টাকা যাবে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙবে, কোমরটা মধ্যবিত্তের ভেঙে গেল, কালো টাকারও ভাঙেনি, সন্ত্রাসবাদীদেরও ভাঙেনি। যে বিজেপি 400 পার নিয়ে কনফিডেন্ট ছিল, আজকে 400 পার তাদের হয়নি, তারা ধাক্কা খেয়েছে। আজকে 1 বছর ধরে সার্ভে করিয়ে তারা সেই জাতির নাম বাদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজ অব্দি প্রত্যেকটা জিনিসই, যে জিনিসগুলো তারা বা তাদের আনঅফিসিয়াল শাখা সংগঠনগুলো দিয়ে করিয়েছে, সেই প্রত্যেকটারই ভারতীয় জনতা পার্টির প্যাকেজিং খুব সুন্দর লোককে দেখানোর জন্য। প্যাকেজিংটা ভালো, কিন্তু ভেতরের প্রোডাক্টটা খাজা প্রোডাক্ট, যেটা খেলে আসলে শরীর খারাপ হয়। সেটা নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে অনেক উদাহরণ আমরা দেখেছি। যেমন নোটবন্দি ছিল, কালো টাকা যাবে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙবে, কোমরটা মধ্যবিত্তের ভেঙে গেল, কালো টাকারও ভাঙেনি, সন্ত্রাসবাদীদেরও ভাঙেনি। সেম অ্যাজ জিএসটি, সবকিছু নিয়ে আলাদা করে আলোচনা করে লাভ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বারবার একটা দেশের সাধারণ জনগণ কেন পরীক্ষায় বসবে? আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম বেসিক প্রশ্ন যেটা, আমার যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমাকে আমার রাষ্ট্র দিয়েছে, সেই ডকুমেন্টগুলো আমি যেচে বানাইনি। আধার কার্ড আমাকে ভারত সরকার দিয়েছে, ভোটার কার্ড আমাকে দেশের নির্বাচন কমিশন দিয়েছে, পাসপোর্ট আমাকে দেশের সরকার দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আমাকে দেশের সরকার দিয়েছে। তো এই জিনিসগুলোর মধ্যে আপনি কোনোটাই গ্রহণ করছেন না, তার মানে রাষ্ট্র নিজের দেওয়া কাগজ অস্বীকার করছে। আজকে যে আমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে, তার কারণ হচ্ছে যে একটা নির্বাচনের আগে সমীক্ষা জরুরি, এবং সমীক্ষা তুমি দেখো না, কালীগঞ্জে উপনির্বাচনের আগে একটা কেন্দ্র থেকে 6000 নাম বাদ গেল, তার মানে তো স্বাভাবিক প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে হবে। আমার কথা হচ্ছে, এই প্রক্রিয়াগুলো তো এতদিন হচ্ছিলই, ন্যাচারালি প্রত্যেক ইলেকশনের আগে হয়, কালীগঞ্জে হয়েছে, কোনোদিন আপত্তি করেছি নাকি আমরা? এই স্পেশাল ব্যাপারটাকে গুঁজে দেওয়ার পর কেন আপত্তি করছি? নামে আপত্তি না, নামে আপত্তি না, কামেও আপত্তি। আর তার স্পেসিফিক কারণটা হচ্ছে, এই নির্দিষ্ট জিনিসটার ক্ষেত্রে যে ডকুমেন্টেশনগুলোর প্রয়োজন হচ্ছে, এগুলো নিয়ে আগে তো এভাবে হয়নি। কালীগঞ্জের উপনির্বাচনে বলা হয়েছিল আপনার আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, বলা হয়েছিল? বলা হয়নি তো, তাই আমরা আগে আপত্তি করিনি। আজকে করছি কেন? কারণ রাষ্ট্র তার দেওয়া কাগজই আমার থেকে কেড়ে নিয়ে বলছে ওটা জালি কাগজ। আরে আমার ওই জালি কাগজের ভিত্তিতে যদি ভোটার লিস্ট তৈরি হয়, সেই ভোটার লিস্টের দ্বারা আমি যে ভোটটা দিয়েছি তাতে যে সরকারটা কেন্দ্রে গঠিত হয়েছে, তাহলে ওই সরকারটা তো জালি সরকার। তাহলে যে সরকারটা নিজে জালি সে তার আরো 5টা নাগরিককে আঙুল দেখিয়ে কি করে জিজ্ঞেস করতে পারে তুই জালি না সত্যি বল? মানে যে ছাত্র নিজে ফেল করেছে সে তো বাকিদের বলতে পারে না। হ্যাঁ, আধার, ভোটার বা রেশনের মতো কালো কাগজ তোমারই ভাষায় যে কত জালি হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর জালি হয়। খানিক্ষণ পরে বাংলাদেশি মডেলের কথা আমি বলছি, তাহলে এই এসআইআর এ ভ্যালিড ডকুমেন্টের মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেন অ্যালাউ করা হলো? ওটা জালি হয় না? না, ক্যাম্প করে বিলি হয়। হ্যাঁ, শুধু ক্যাম্প করে বিলি হয় না, এটা জালি হয়। তার সবচেয়ে বড় প্রমাণ তো কুকুরের নাম, ট্র্যাক্টরের নাম কদিন আগে দেখেছেন, ঠিক আছে? সেটা অবশ্যই নির্বাচন কমিশন অস্বীকার করেছে, কিন্তু যাই হোক, দেওয়া জিনিসই তো নয় ওটা। নির্বাচন কমিশন অস্বীকার করবে কি করে? নির্বাচন কমিশন অস্বীকার করেছে কারণ কেউ একটা টুইট করেছিল নির্বাচন কমিশনকে মেনশন করে, তাই নির্বাচন কমিশন দায় ঝেড়ে বলেছে ওটা আমাদের দেওয়া নয়, আমরা গ্রহণই করিনি একদম। হ্যাঁ, এবার আমার বক্তব্য, নির্বাচন কমিশন দায় ঝাড়তেই পারেন ওটা, কারণ ওর তো দেওয়াই নয়, ফলে উনি অস্বীকার করেননি। এবার বক্তব্যের জায়গাটা যে সমাধান, দুটো প্রশ্ন। এক হচ্ছে, লাস্ট বাংলায় হয়েছে ধরুন 2002 সাল, আবার বলা হচ্ছে 2025। এই যে মাঝখানে 23টা বছর গেল, এই 23 বছর কেন হলো না? শুধু বাংলায় বলছি না, গোটা ভারতবর্ষে আপনি বিহারের নিরিখে বলুন। আচ্ছা, আমার একটা কথা বলুন, ইলেকশন কমিশন যদি মনে করে এসআইআর করবে, গোটা দেশে এই প্রসেসটা একবারে লোকসভা নির্বাচনের আগে করতে পারতো। গোটা দেশে এই প্রসেসটা করার পর ফ্রেশ ভোটার তালিকা নিয়ে আমরা লোকসভা নির্বাচনে ঢুকতাম। না, আমি একমত নই। প্রত্যেকটা নির্বাচনের আগে যে কোনো ধরনের সমীক্ষা হওয়া উচিত এবং সেটা কাম্য। না, উচিত তো আমি বলছি স্পেশাল 24-এর আগে এসআইআর হলে আমি তো বলবো যে প্রত্যেক বছর বড় বিধানসভা নির্বাচন হলে তার আগে হওয়া উচিত। এবার আমার সমীক্ষা ছাড়া হয় নাকি? সুমন দা, এখন বিষয় বলেনি, 2 মিনিট এখন আপনার সময় মতো বলবো না, তার কমই শেষ করবো। আমি বলছি যে দুটো কথা। এক হচ্ছে যে আপনি যদি দেখেন লোকসভা নির্বাচনের পরে যে 3টে বিধানসভা নির্বাচন হয়েছে, একটা মহারাষ্ট্র, একটা ঝাড়খণ্ড এবং তারই সঙ্গে আরেকটা স্টেটের হয়েছে, মনে করতে পারছি না এখন। এই যে মহারাষ্ট্র, এতে দেখা গেল যে 5 বছরে 31 লাখ ভোটার বাড়লো, 5 মাসে 40 লাখ ভোটার বাড়লো। আপনি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা দেখেন, এটা কিন্তু মূলত বাদ দেওয়ার উপরে ভিত্তি করে, মূলত বাদ দেওয়া। মানে আমি আপনি এটা আলোচনা করছি যে 7.5 কোটির মধ্যে কত বাদ গেল, অ্যাডিশনের গল্প হচ্ছে না। তাহলে এই যে বাদ গেলর গল্প, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বাদের বদলে 40 লাখ অ্যাডিশন হলো, হয়ে ওখানে সরকার গঠন হলো। আমি কেন করছি প্রশ্নটা সুমন দা, লোকসভার আগে এই স্পেশাল গুজে যেটা আপনারা করছেন, মানে বিজেপি করছে, সরি ইলেকশন কমিশন করছে, তারা যদি এটা আগে করতো লোকসভার আগে, আমি যেটা আপনাদের যুক্তিতক্কেও বললাম, মানেটা এরকম নয় তো যে বিজেপি 400 পার নিয়ে কনফিডেন্ট ছিল, আজকে 400 পার তাদের হয়নি, তারা ধাক্কা খেয়েছে। আজকে 1 বছর ধরে সার্ভে করিয়ে তারা সেই জাতির নাম বাদ দিচ্ছে।
দেবাংশু যেটা বললো অর্ধেকটা বললো না, একদম ঠিক। এই এন্টার রিভিশনের পেছনে দেবাংশুদের দল তৃণমূল কংগ্রেসের বিরাট হাত আছে, এখন ওরা সেটা স্বীকার করছে না। যেই মুহূর্তে হরিয়ানা এবং মহারাষ্ট্রে একতরফা বিজেপি জিতলো, তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করে বলছিলেন যে সাগরিকা দারুণ কাজ করেছে, ও প্রথম তুলেছে সারা দেশের এক ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে। পশ্চিমবাংলায় দেখুন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেল যে প্রত্যেকে এইবার আপনারা কিন্তু ভোটার তালিকা খুঁজুন, তৃণমূল কংগ্রেসের পুরো দল নেমে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়